বন্যার পানিতে তলিয়ে আছে ফেনী। এ নিয়ে আরো জানবো দর্শক, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আপনি নিশ্চয়ই শুনছেন। আমরা আরিফ যেটি দেখেছি যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে ফেনী। এখনকার সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন যে কি অবস্থায় রয়েছে আসলে। আলিনী, আমি এই মুহূর্তে আছি ফেনীতে। এই ফেনীর অবস্থা যদি একটু বলি যে গতকাল থেকে আজকে কিছুটা পানি কমতে শুরু করেছে, অর্থাৎ শহর কেন্দ্রিক যে পানি উঠেছে মেইন সড়কে সে পানি অনেকটুকু কমেছে। এখন যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখনো নিম্ন অঞ্চল যেগুলো, অর্থাৎ মেইন সড়কের নিচে যে জায়গাগুলো আছে সেগুলোতে পানি থই থই করছে, অর্থাৎ এখনো পানিবন্দী যারা আছে তাদেরকে যে উদ্ধার কার্যক্রম চলছে সেটি এখনো চলমান রয়েছে। এখানে অনেক স্বেচ্ছাসেবক রয়েছে যারা নিজ উদ্যোগে কিংবা বিভিন্ন সংগঠন থেকে তারা এসেছেন, রেস্কিউ করছেন। একই সঙ্গে সেনাবাহিনী, বিজিবি আর র্যাব সহ যেসব বিমান বাহিনী, নৌবাহিনী তারাও তাদের কার্যক্রম চালাচ্ছে। আমরা দেখেছি ফায়ার সার্ভিসের সদস্যরা তারাও বিভিন্ন জায়গায় ত্রাণ নিয়ে যাচ্ছেন, একই সঙ্গে রেস্কিউ করার চেষ্টা করছেন। তবে একটা বিষয় জানিয়ে রাখি, যেহেতু এখানে যেগুলো বর্ডার যে সাইটগুলো রয়েছে যেমন ফুলগাজী, সোনাগাজী এবং মইফাল, অর্থাৎ বিভিন্ন জায়গা যে জায়গাগুলো আছে যেগুলো নিম্ন অঞ্চল সেগুলো এখনো পানির নিচে আছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো বাড়িটি আসলে একবারে পানির নিচে তলিয়ে গিয়েছে, অর্থাৎ এখানে যারা ছিল তারা পাশে যে ভবন আছে সে ভবনের ছাদে এখনো আমরা দেখতে পাচ্ছি যে তারা আশ্রয় নিয়েছেন এবং ভবনের ছাদে তারা অবস্থান নিয়েছেন। যেহেতু বিদ্যুৎ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে আছে পুরো শহর জুড়ে, পুরো জেলা জুড়েই, সেক্ষেত্রে রাত হলে অন্ধকারের যে ভয়টা সেটি আসলে অনেক বেশি রয়েছে। আমরা দেখেছি যে এখানে শিশু থেকে বৃদ্ধা যারাই আছে তারাই আসলে বাঁচার আকুতি তারা করছে। তবে গতকালকে এই মেইন সড়কে অনেক বেশি পানি ছিল, তবে সে তুলনায় অনেকটুকু পানি কিন্তু ইতিমধ্যে কমে গেছে। তবে পানি যেহেতু এক রয়েছে সে স্রোতের কারণে উদ্ধার কাজ চালাতে অনেকটুকু বেগ পেতে হয় যারা এখানে কাজ করছে। একই সঙ্গে আমি যদি একটু বলে রাখি, যেহেতু আজকে কয়েকদিন পানি বন্দী হয়ে আছে পুরো জেলাটি এবং এই জেলার সঙ্গে নোয়াখালী, লক্ষ্মীপুরও পানি বেড়েই চলছে। তবে সবচেয়ে ভয়াবহ যে পরিস্থিতি সেটি হচ্ছে ফেনী জেলাতে। আর আরেকটি বিষয় হচ্ছে, ফেনীতে এত বেশি পানির পরিমাণ যে শিশু বাচ্চারা যারা রয়েছে এবং কি যারা মহিলারা রয়েছে তাদেরকে উদ্ধার করতে অনেক বেশি বেগ পেতে হচ্ছে। তাদের খাবারের সংকট রয়েছে, বিশুদ্ধ পানির সংকট রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে তাদের মধ্যে যে সংকট তৈরি হয়েছে সে সংকট আসলে একেবারেই খুবই তাদের জন্য মানবতার যে জীবন সেটি বলা যায় অনেকটুকু। তবে রেস্কিউ যে টিমগুলো রয়েছে তারা বারবার চেষ্টা করছে যাওয়ার জন্য। এখনও যে নিম্ন অঞ্চল রয়েছে সেই জায়গাগুলোতে এখনও কোনো উদ্ধার অভিযান যাওয়া সম্ভব হয়নি, কারণ পানির স্রোতের কারণে যে নৌকাগুলো যাচ্ছে কিংবা যে বোটগুলো যাচ্ছে সেগুলো ডুবে যাচ্ছে কিংবা উল্টে যাচ্ছে, যার কারণে তাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা এখানে কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যারা ওই রেস্কিউ করছেন, এখানকার যারা রয়েছে তাদেরকে রেস্কিউ করার চেষ্টা করছে। এখনকার বর্তমানের পরিস্থিতি কি এবং গতকাল রাত পর্যন্ত কেমন ছিল একটু যদি বলেন। গতকাল আপনার পানি অনেক বেশি ছিল, আজকে এই তুলনায় একটু কমছে। বিশেষ করে রিমোট এরিয়া যেগুলা, যেমন আপনার পশুরাম, ফুলগাজী সাইডগুলোতে এখনো অনেকগুলো রেস্কিউ টিম যাইতে পারতেছে না, ওখানে পানির লেভেল এখনো বেশি এবং স্রোত অনেক বেশি। কালকে আমরা লেমুয়া ধরে আপনার সিলোনিয়া নদী দিয়ে রেস্কিউ করতে চাইছি, ওখানে প্রচন্ড পরিমাণে স্রোতের কারণে আমরা কিছু বিঘ্ন হয়েছে আমাদের রেস্কিউতে। তারপর হচ্ছে এখন ফেনী জেলাতে আপনার পানির পরিমাণ একটু কমছে। তারপর মেইন রোডে আপনার পানির স্রোত ছিল অনেক বেশি, এখন এটা একটু কমছে। আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, আপনার সঙ্গে একটু কথা বলি। পানি এখন কেমন, কিভাবে চলছে এখন? পানি এখনো আমাদের ওইদিকে বাড়ির ছালের উপরে পানি, এখনো বাসা বাড়ির থেকে ঢুকতে পারতেছে না। আবার আপনার যে ভিতরের দিকে যে জায়গাগুলো আছে, যেমন ধরেন আপনার এই যে ফাজিলপুর, এরপরে আপনার হচ্ছে যে দাগনভূঞা, এরপর আরেকটা জায়গা আপনার সেদিকে এখন মোটামুটি অনেক পরিমাণ পানি আছে। এখনো আপনাদের ফ্যামিলিরা এখন কোথায় আছে, কিভাবে থাকে? আমাদের ফ্যামিলিরা এখন বাসা বাড়ি ছেড়ে দিয়ে এখন আমাদের এখানে যে মাদ্রাসা আছে ওইখানে আশ্রয় নিছে এলাকাবাসী। আপনার এলাকার কি অবস্থা? আমি গাড়ির লোক, আমি আজকে 3 দিন যাবত এখানে গাড়িতে জ্যামের ভিতরে বসে রয়েছি। গাড়ি কোনো দিকে যাইতেও আছে না, আসতেও আছে না। আমরা কথা বলছিলাম এখানকার যারা রয়েছে তাদের সঙ্গে, আসলে যে পানির কারণে যে পরিবহনগুলো রয়েছে সেগুলো মেইন সড়কে আটকা রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা রয়েছে তারা কিন্তু বাঁচার জন্য এদিক ওদিক তারা ছুটে চলছে। কোন দিকে যাচ্ছেন আপনারা? লালপুল যাইতেছি, আমার ছেলে আটকা উঠেছে মাদ্রাসার এইদিকে। লালপুল হোসেনিয়া মাদ্রাসা আছে তো ওইখানে। এমনি ওরা ফোন দিছে ছেলে আছে কইছে, এবার ছেলে কিরকম আছে এটা জানি না। আমি
বড় বিষ মিয়ার বাজা ছিলাম, তখন কালকে ওইখান থেকে আসছি, মই ফেলাইছি আর কি, সে মেরে লই। পানির জন্য তো যেতে পারছেন না। লিনি, এখানে আসলে মানুষের যে অবস্থা, যে আবেগঘন যে একটি পরিবেশ, যে কান্নাকাটি মানুষের মধ্যে আছে জীবন বাঁচানোর জন্য, আমরা এমনও শুনেছি যে এখানকার যারা রয়েছে তাদের মধ্যে এক ধরনের বাঁচার যে আকুতি সেটি কিন্তু রয়েছে। তারা গতকালকে রাতেও বিভিন্নভাবে যেভাবে পেরেছে, অর্থাৎ যাদের বাসায় মোমবাতি ছিল কিংবা কোনো প্রকার টর্চ লাইট, মোবাইল লাইট, যেহেতু মোবাইলের নেটওয়ার্ক না, যতটুকু ছিল তারা কিন্তু সিগন্যাল দিচ্ছেন বারবার উদ্ধারকর্মীদেরকে, তাদেরকে যেন উদ্ধার করা হয়। কিন্তু তারপরেও যে উদ্ধারকর্মী যারা রয়েছে সেটি মানে কিছু ওইরকম পরিমাণ না থাকা আসলে তারাও যেতে পারছে না, যেহেতু পানির প্রচুর পরিমাণ স্রোত রয়েছে, সে পানির স্রোতের কারণে তারা যেতে পারছেন। এখানে পানির পর্যাপ্ত সংকট রয়েছে। আমরা একটু কথা বলি আরেকজনের সঙ্গে। ভাই, আপনারা তো উদ্ধার কাজ চালাচ্ছেন, কতটুকু ব্যাক পেতে হচ্ছে এবং এখনো কেন বর্ডার সাইডে যেতে পারছেন না? ভাই, পরিস্থিতি খুবই খারাপ। এখন যে ছাগলান্য ফুলগাছি পশুরাম, এদিকে যে পর্যাপ্ত পরিমাণে খাবার নাই, পানি খাবার নাই, আর ওইদিকে যাওয়াই যাচ্ছে না। এই যে ফেনীর আশেপাশে যারা আছে ওইখানে খাবার মোটামুটি যাচ্ছে, কিন্তু ভিতরের দিকে পশুরামের দিকে, আপনার ছাগলান্যের ভিতরের দিকে, ওইদিকে কোনো এত পরিমাণ খাবারের সংকট, মানুষ হাহাকার করতেছে খাবারের জন্য। কিছু কিছু জায়গায় আপনার 400 থেকে 500 মানুষ বসে আছে ভাই, মানে মানুষ মারা যাবে এরকম অবস্থা ভাই। মানুষ খাবারের জন্য মারা যাবে, মানুষ আছে ইয়ার উপরে আছে, আপনার এই যে 2তলা 3তলা উপরে বসে আছে, কিন্তু খাবার পাচ্ছে না ভাই। আপনারা একটু দেখেন ভাই, একটু দেখেন ভাই। আমরা কথা বলছিলাম এখানে যারা রয়েছে তাদের সঙ্গে, তারা বলছেন যে আসলে পানির যে বিশুদ্ধ পানি, খাবার সংকট এবং উদ্ধারের যে বিষয়টি রয়েছে সেটি তো চলমান রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার ক্যামেরাম্যানকে আমি বলবো যে একটু যদি দেখানোর চেষ্টা করে, 6তলা, এখানে 6তলা একটি বিল্ডিং রয়েছে, সে বিল্ডিংয়ের ছাদে মানুষ আশ্রয় নিয়েছে, অর্থাৎ তার নিচে যে জায়গাগুলো আছে সেগুলো সবকিছু হচ্ছে টিনের ঘর, সবকিছু হচ্ছে পানির নিচে চলে গেছে। তবে ছাদের মধ্যে মানুষ কোনোভাবে আশ্রয় নিয়ে বাঁচছে, অর্থাৎ সারা রাত তাদের এই কয়েকটা দিন এইভাবে তাদের কাটাতে হচ্ছে বিদ্যুৎ ছাড়া, মোবাইল সংযোগ ছাড়া, অর্থাৎ পরিবার পরিজনের সঙ্গে যারা বাইরে আছেন তাদের সঙ্গে যে যোগাযোগের যে বিষয়টি রয়েছে সেটি কোনোভাবেই তারা করতে পারছেন না। এখানে আমরা দেখেছি যে পানি, যারা আত্মীয় স্বজনরা রয়েছে তারা যেহেতু মইপাল মেন সড়কের পাশে, সেখানে তারা অবস্থান নিয়েছে, পরিবারের কাছে যাওয়ার জন্য হাহাকার করছে, তবে কোনোভাবেই সেখানে যে তারা যাবেন সেরকম কোনো সুযোগ তারা কিন্তু পাচ্ছেন না, যেহেতু পর্যাপ্ত বোর্ড নেই এবং যে বোর্ডগুলো আছে সেগুলো বর্ডারের সাইড যেগুলো রয়েছে সেগুলোতে তারা যেতে পারছেন না, এবং বেশিরভাগ বোর্ড যারা নিয়ে এসেছেন ঢাকা থেকে সেগুলো নষ্ট হয়ে গেছে। যার কারণ হচ্ছে কিছু জায়গায় যেহেতু এখনো বাড়ি ঘর পানির নিচে চলে যাওয়াতে আসলে বোঝা যাচ্ছে না কোথায় বাড়ি ছিল কিংবা কোথায় ঘর ছিল, এবং যেহেতু এখানে এই মেন সড়কের পাশের যে দৃশ্যটি, এর ঠিক উল্টো চিত্র হচ্ছে বর্ডারের পাশে, অর্থাৎ পশুরাম সহ যে এলাকাগুলো রয়েছে সেগুলো চিত্র একবারেই ভিন্ন, অর্থাৎ সেগুলো প্রায় 3তলা পর্যন্ত পানি ছুঁই ছুঁই অবস্থা। 3তলার ছাদে তারা অবস্থান নিয়েছেন, মহিলা পুরুষ যারা রয়েছেন সবাই কিন্তু অবস্থান নিয়েছেন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, অর্থাৎ যেগুলো ছিল সেগুলো সবকিছুতে তারা আশ্রয় নিচ্ছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ পায়ে হেঁটে, অর্থাৎ পায়ে হেঁটে উঁচু স্থানে যাওয়ার যে বিষয়টি রয়েছে তারা কিন্তু সেটিও চালাচ্ছেন একই সঙ্গে, যাতে একটু করে বাঁচা যায়। খাবার, যেহেতু মেইন সড়কের পাশেই যে ত্রাণ বিতরণ করা হচ্ছে শহরের ভেতরেই, যেহেতু শহরের বাইরে তাদের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে তারা ত্রাণ নেওয়ার জন্য অনেকে এসে শহরে অপেক্ষা করছেন, যাতে করে একটু বাঁচতে পারেন, একটু ত্রাণ তারা নিতে পারেন, যেহেতু সবকিছু সংকট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সবাই সবার মতো করে পার হওয়ার চেষ্টা করছে এবং তারা যাচ্ছে। আসলে কত দূর যাবে বা কোথায় যাবে এই মুহূর্তে তাদের কাছে আসলে তেমন কোনো ব্যবস্থাই নেই, আসলে কোথায় তাদের শেষ ঠিকানা হবে। অর্থাৎ যেহেতু বাড়িঘর সব কিছুই পানির নিচে, সেক্ষেত্রে একটু বাঁচার যে তাড়া, বাঁচার যে বিষয়টি রয়েছে এবং কি খাবারের যে বিষয়টি রয়েছে, সংকট রয়েছে, সেটি তারা করছে। আমরা দেখতে পাচ্ছি এখনো মেন সড়কে যে পানির স্রোত সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। একই সঙ্গে এই পানি পাড়িয়ে তারা এখান থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য তারা রয়েছেন এবং তারা যাওয়ারও চেষ্টা করছেন। এখানে প্রচুর পরিমাণ স্বেচ্ছাসেবকরা আসতেছে, তারাও চেষ্টা করছেন যতটুকু সম্ভব ভেতরে গিয়ে মানুষকে একটু সাহায্য করার জন্য, নিরাপদে নিয়ে আসার জন্য। কোথা থেকে আসছেন? চিটান থেকে আসছি। পানি কেমন ওদিকে? চিটান তো পানি নাই, আমি আসছি 12,000 থেকে, এখান থেকে আমি 8 আইছি। পানি সব মানে ওখান থেকে গাড়ি পাই নাই, তারপরে মুড়িগঞ্জ থেকে দেখবানি, মুড়িগঞ্জ থেকে ফাজিলপুর থেকে সব পানি এদিকে পানি আছে।
কথা বলছিলাম যে পানির যে বিষয়টি রয়েছে সেটি আসলে মুড়িগঞ্জ থেকে পুরোটাই পানির নিচে তলিয়ে গিয়েছে এবং পানি যেহেতু মেন সড়ক থেকে অর্থাৎ ফেনীর যে মেন সড়কটি রয়েছে সেই সড়ক থেকে বাম পাশ থেকে ডান পাশে পানিগুলো চলে যাচ্ছে, সে কারণে কিছু পানির চাপ কমেছে, অর্থাৎ প্রচুর পরিমাণ যে গতকাল পর্যন্ত যে পানির উচ্চতা ছিল সেটি অনেকটুকু কমে এসেছে এবং কমে আসলো যে নিম্ন অঞ্চল বর্ডারে যে দিকগুলো রয়েছে সেগুলোতে কোনোভাবেই পানি কমানো সম্ভব হচ্ছে না, অর্থাৎ সেদিকে এখনও রেস্কিউ টিম যেগুলো রয়েছে অর্থাৎ উদ্ধার অভিযান যে চালানোর কথা রয়েছে সে উদ্ধার অভিযান আসলে তেমনভাবে পরিচালনা করাও সম্ভব হচ্ছে না। পুরো সড়ক জুড়ে মানুষের হাহাকারের যে চিত্র সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং যারা এই সড়কে যাতায়াত করছেন অর্থাৎ ঢাকা চট্টগ্রামের দিকে যারা যাতায়াত করছেন সড়কটি বন্ধ থাকার কারণে মানুষ পায়ে হেঁটে পার হওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে মানুষের যে কষ্ট সেটি কিন্তু খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বাড়ি ঘর যা ছিল নিজেদের শেষ সম্বলটুকু ভিটে মাটি সব কিছুই তাদেরকে ছেড়ে আসতে হয়েছে এবং সব কিছু ছেড়ে তারা নিরাপদ আশ্রয়ের যে সন্ধান সেটি তারা খুঁজছেন। আর নিরাপদ আশ্রয় বলতে এখানে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে অর্থাৎ যেগুলা যেখানে যেখানে থাকার অর্থাৎ শেল্টিং যে বিষয়গুলো রয়েছে যেখানে তারা আশ্রয় নিচ্ছেন স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সেগুলোতে আসলে এখন আর তেমন জায়গাও নেই মানুষকে রাখার মতো, যেহেতু কয়েক লাখ মানুষ পানিবন্দী আছে। আমরা একটু কথা বলি ভাই, ভিতরে কি অবস্থা কি বলতে? ভিতরে বাড়িহাট পর্যন্ত ক্লিয়ার রাস্তা আছে, বাড়িহাট থেকে অবস্থা খারাপ। পানি তো ভিতরে অনেক বেশি, এই যে পানি এতটুকু মেন সড়কে। হ্যাঁ মেন সড়কে। ভেতরে তাহলে ভিতরে এক সাইড ব্লক আর এক সাইডে হাঁটতেছে, তাও কর্মীরা হাত ধরে পার করা দিতেছে। চিটাং থেকে আসতেছে, বাড়িহাট থেকে পুরাটা হাঁটি হাঁটি আসতেছে। হ্যাঁ হ্যাঁ ভাই আমি কিছু বলতে চাই, এরকম আমরা একে ফেনীর থেকে হাঁটিয়ে আসতেছি, আমরা তো গার্মেন্টস শ্রমিক, এখন এটা গার্মেন্টসের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে নাকি? আমরা হচ্ছে নতুন এরিয়া প্লাবিত হচ্ছে। নতুন এরিয়া বলতে এখন এদিক থেকে পানি পরশুরাম ফুলগাজী থেকে পানি কমতেছে, এটা সোনাগাজী এবং ফেনীর পশ্চিম পাশে পানিটা বাড়তেছে। এখন এখানে এমন হতেছে যে দোতলা পর্যন্ত পানি উঠতেছে, অনেক মানুষ আটকা পড়ছে ওখানে, কিন্তু ওখানে রেস্কিউ করার মতো কোনো লোক নেই। আমি ফেনী জেলা প্রশাসকের কাছে গেছি, এদের কাছে গেছি, নৌবাহিনী বিমান বাহিনীর কাছে আর সেনাবাহিনীর কাছে গেছে, ওনারা আমাকে হেল্প করে নাই। বলতেছে এখানে ওদের পর্যাপ্ত পরিমাণ বোর্ড নাই, বোর্ড না থাকলে বোর্ড আছে কিছু গাড়ির উপরে ক্যারেন নাই, এটা নামাইতে পারে না। আমার একটা পরিবার একতলা একটা বিল্ডিং এ 80 থেকে 120 জন মানুষ আটকা পড়ছে। আমি 3 তলা একটা বিল্ডিং এর ভিতরে পুরো বাড়ির মানুষ। আমি উদ্ধার করার জন্য অনেকবার জেলা প্রশাসকের কাছে অনেকবার গেছি, ওনারা আমাকে কোনো রেসপন্স করে নাই। আমি এতবার করে গেছি যে ওনাকে আমি ওনাদের আজকে পর্যন্ত খাবার ছিল শেষ। আমাকে বলছে লাস্ট মেসেজ দিচ্ছে যে খাবার নাই, পানি নেই। পানি এবং এটা ধলিয়া দেয়ানজি বাড়ি মোহাম্মদপুরের ভিতর পড়ছে। এই যে ওখানে শুধু পানি বাড়তেছে, প্রতি ঘন্টায় 2-3 সেন্টিমিটার করে পানি বাড়তেছে। দুঃখের বিষয় হচ্ছে যে পরিমাণ আমাদের এখানে সরকারি কর্মকর্তা আছে, র্যাব বিজেপি বলেন নৌবাহিনী বলেন, হ্যাঁ বিমান কর্তা বিমান বাহিনী, মানে কোনোটাই মানে আমাদের পাশে আজকে 3 দিন পরে মোটামুটি অল্প সংখ্যক মানে 10% সংখ্যক মানে র্যাব বিজেপি দেখা যায়। মানে যে পরিমাণ আপনি দেখেন মানে চট্টগ্রাম আন্দোলন চট্টবিরোধী সম্বন্ধে যে পরিমাণ মানুষ মারার জন্য আসছে ভাই, মানুষ বাঁচানোর জন্য ভাই সে পরিমাণ কোনো মানুষ নেই ভাই। আমরা কথা বলছিলাম এখানে যে আটকা পড়েছে যে মানুষগুলো সেগুলো নিয়ে কথা বলছিলেন যে এখনো অনেকে আটকা পড়ে আছেন, তাদের উদ্ধারে যে তৎপরতা সেটি আসলে এখনো হয়নি। আর খাবারের যে সংকটের কথা বলা হয়েছে সেটিও এখনো অনেক বেশি রয়েছে, সেক্ষেত্রে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এখানে ভাই বলেন তো এটা আমার পরিস্থিতি একবারে খারাপ ভাইয়া। ওই লাল ফল এবং কি সিলোনিয়া এই জায়গাতে বেশি, লেমুয়া সোনুয়া এই জায়গাতে বেশি মানুষের খাবার অভাইতেছে না ভাইয়া। বিশেষ করে খাবার আমি এটা লাল ফল তুলেছি, ওষুধের জন্য গেছি, বাচ্চার অবস্থা বেশি খারাপ। মানুষ সিলোনিয়া মাদ্রাসা সুলতানিয়া রশিদিয়া মানে সব জায়গায় মানে মানুষ আশ্রয় দিতে যে যেখানে পাচ্ছে এখানে। মানে বর্তমানে অবস্থা বেশি খারাপ হয়েছে আপনার বগদাদিয়া এবং সোনুয়া, তারপরে লেমুয়া, ওই দিকের মানুষের অবস্থা খুব খারাপ। কারণ ওইদিকে মূলত হচ্ছে যে এখানে যে অবস্থা যে সিচুয়েশনটা, পানি এখনো কোমর পর্যন্ত আছে, ওইদিকে সম্পূর্ণ ব্লক, রাস্তার ওই পাশটাও সম্পূর্ণ ব্লক। আমি প্রায় 3 কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেল নিয়ে গেছি, কিন্তু আর যাওয়া যাচ্ছে না। আমরা কথা বলছিলাম যে এখানে যে অন্য যে মানুষ রয়েছে তারা আসলে বলছেন যে এখনো যে পানি খাবারের হাহাকার এবং উদ্ধারের যে তৎপরতা সেটি আসলে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তবে যেহেতু এখানে বোর্ডের সংখ্যা কম, একটি বিষয় জানিয়ে রেখে এখানে যে বোর্ডগুলো আনা হচ্ছে সেগুলো অনেক নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ যখনই সেগুলো চালানো হচ্ছে গাছের সঙ্গে লেগে কিংবা যেটি বলছিলাম যে অনেক বাড়ি হচ্ছে পানির নিচে চলে গেছে, সে বাড়ির টিনের সঙ্গে লেগে বোর্ডগুলো আসলে ফেটে যাচ্ছে। সে কারণে
অনেক বেশি বোট নামানো সম্ভব হচ্ছে না, আর যে বোটগুলো ব্যক্তি উদ্যোগে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে এসেছে সে প্রাতিষ্ঠানিক বোটগুলো তারা চালানোর চেষ্টা করছে। এবং এখানে যেহেতু বোট চালানোর জন্য যে তেলের যে বিষয়টি রয়েছে সেটিও অনেক বেশি এখানে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে তারা গতকাল রাতে যতটুকু পেরেছে বোট চালিয়েছে। এবং এখন পর্যন্ত তেমন কোনো উদ্ধারের যে বিষয়টা, অর্থাৎ আশ্রয় কেন্দ্রে যে খাবার পাঠানো কিংবা বিশুদ্ধ পানি পাঠানোর যে প্রবণতা সেটি এখনো তেমন করা হচ্ছে না। তবে চেষ্টা করা হচ্ছে যাতে করে কোনো মানুষই আসলে উদ্ধারের অভিযানের বাইরে না থাকে, সেজন্য সরকারের পক্ষ থেকে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সে সরকারের পক্ষ থেকে বারবার চেষ্টা চালানো হচ্ছে এবং চেষ্টা চালিয়ে তারা চেষ্টা করছেন যাতে করে সবাইকে উদ্ধার করা সম্ভব হয়। আমরা একটু দেখানো। আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখছিলাম ফেনীর সবশেষ পরিস্থিতি, আর এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরিফ।